নমস্কার বন্ধুরা। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত পাবলিক ফাইলগুলোতে আরও একটি ঘটনা সামনে উঠে এসেছে, কিন্তু অনিশ্চিত। আসলে এই ফাইলগুলির মধ্যে একটি গোপন চিঠি প্রকাশ্যে এসেছে, যে চিঠির তারিখ 1948 সালের 12ই মে। এতে তার দ্বিতীয় স্ত্রীর কথা উল্লেখ আছে। এই চিঠি অনুসারে নেতাজির একজন দ্বিতীয় স্ত্রীও ছিলেন, যার চেক বংশোদ্ভূত, এবং তাদের একটি কন্যা সন্তানও ছিল, যার নাম ছিল নিমা। ইংরেজি পত্রিকা দ্য টেলিগ্রাফে এই খবর প্রকাশ করেছে। এই অনুসারে বোস ইউরোপ ভ্রমণের সময় বিয়ে করেছিলেন, যদিও নেতাজির নাতি সুগত বোস এ ধরনের কোনো বিয়ের কথা অস্বীকার করেছেন। কেউ কেউ বলেছেন গোয়েন্দা সংস্থা হয়তো নেতাজির স্ত্রী এমিলিকে তার দ্বিতীয় স্ত্রী বলে মনে করেছিলেন। একই চিঠিতে নেতাজির ঘনিষ্ঠ অরবিন্দ বসুর কথা উল্লেখ আছে, যিনি 1947 সালে একটি ছাত্র সম্মেলনে অংশ নিতে প্রাগে গিয়েছিলেন। তিনি এই চেক মহিলার সাথে দেখা করেছিলেন। এই মহিলা মানে এমিলি শ্যাঙ্কেল বোসের আত্মজীবনীর 3টি পাণ্ডুলিপিও অরবিন্দকে তখন দিয়েছিলেন। ওই মহিলা নেতাজির রাইটিং কেস এবং আরও কিছু জিনিসও তখন অরবিন্দকে হ্যান্ডওভার করেছিলেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি। এমিলি অরবিন্দকে বলেছিলেন তৃতীয় পাণ্ডুলিপিটি যেন কোনো মতে প্রকাশ না করা হয়, কারণ এতে এমন কিছু জিনিস রয়েছে যা প্রমাণ করবে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি। আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কেন এই মহিলাটি নেতাজির স্ত্রী এমিলি ছিলেন এবং কিভাবে নেতাজির আত্মজীবনীর পাণ্ডুলিপি তার হাতে এসেছিল। আসুন জেনে নেওয়া যাক নেতাজির স্ত্রী কে ছিলেন এবং নেতাজির মৃত্যুর পর তিনি কিভাবে একটি সংগ্রামী ও সাধারণ জীবনযাপন করেছিলেন। সুভাষ বসু বাংলার নায়ক ছিলেন, বাঙালির জন্য এমন আদর্শ যার জন্য তারা গর্বিত। এই ব্যক্তি যিনি আইসিএস এর মতো গৌরবময় ব্রিটিশরা চাকরিকে লাথ মেরেছিলেন, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জনকে সঙ্গে নিয়ে কলকাতার মানচিত্র বদলে দিয়েছিলেন। মেধাবী, ভদ্র এবং আত্মবিশ্বাসে ভরপুর, তিনি ছিলেন বাঙালি মেয়েদের স্বপ্নপুরুষ। 1934 সালে ব্রিটিশ সরকার নেতাজিকে দেশ থেকে নির্বাসিত করলে তিনি ভিয়েনায় পৌঁছান। সেখানে তিনি তার আত্মজীবনী লেখার ইচ্ছে প্রকাশ করেন। তিনি তার এক বন্ধু মিস্টার মাথুরকে বলেছিলেন যে তার একজন স্টেনো দরকার, যিনি ইংরেজি বুঝতে পারেন এবং দ্রুত টাইপ করতে পারেন। তিনি তার আত্মজীবনী লেখার জন্য ভিয়েনার তার সময়কে কাজে লাগাতে পারেন। মিস্টার মাথুর ভিয়েনায় একজন ডাক্তার ছিলেন। তিনি এমিলি শ্যাঙ্কেলকে জানতেন, যিনি ইংরেজির পাশাপাশি জার্মান ভাষায় সাবলীল ছিলেন, স্টেনোগ্রাফার কোর্সও করেছিলেন। এমিলির বয়স তখন 24 বছর, সুন্দর, উদ্যম এবং স্ফূর্তিতে ভরপুর। সুভাষচন্দ্র বসু সঙ্গে সঙ্গে তাকে নিয়োগ দেন। এরপর এমিলি তার বেশিরভাগ সময় সুভাষচন্দ্র বসুর সাথে কাটাতে শুরু করেন। দুজনের মধ্যে একটা বিশেষ বোঝাপড়া গড়ে ওঠে। এমিলি সুভাষকে পছন্দ করতে শুরু করেন। এমিলি এবং সুভাষচন্দ্র বসু কখন বিয়ে করেছিলেন এটি কিন্তু একটি বিভ্রান্তিকর প্রশ্ন। এমিলি নেতাজির পরিবারকে বলেছিলেন যে তারা 1937 সালে বিয়ে করেছিলেন, কিন্তু সুভাষের কিছু জীবনীকার বিশ্বাস করেন যে এই বিয়েটি হয়েছিল 1941 সালে, যখন সুভাষ দ্বিতীয়বারের মতো জার্মানিতে পৌঁছেছিলেন। এমিলি নিজে সুভাষের বড় ভাই শরৎকে যে চিঠি লিখেছিলেন তাতে তিনি লিখেছেন যে তাদের বিয়ে হয়েছিল 1942 সালে। সুভাষচন্দ্র বসু যে বইটি লিখেছিলেন তার নাম ছিল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এই সময়ের মধ্যে যখন দুজন কাছাকাছি আসতে শুরু করে তখন এমিলির বাবার এই সম্পর্কটি নিয়ে আপত্তি ছিল। তিনি চাননি যে তার মেয়ের কোনো এক বিদেশির সাথে বিয়ে হোক। কিন্তু এমিলি যখন তার বাবাকে সুভাষের সাথে পরিচয় করিয়ে দেন তখন তিনি তাকে মানে সুভাষচন্দ্র বসুকে খুব পছন্দ করে ফেলেন। এমিলি জানান তিনি হিন্দু রীতি মেনেই বিয়ে করেছিলেন, যদিও তাতে কোনো পুরোহিত ছিল না কিংবা কোনো সিভিল রেকর্ডও এই বিয়ের রাখা হয়নি। তবে হিটলারের অফিসাররা সুভাষচন্দ্র বসুর সাথে এমিলির এই মেলামেশা কিন্তু পছন্দ করেননি, কিন্তু তারা কখনো এতে আপত্তিও করেননি। জার্মানি সুভাষের জন্য একটি বিশেষ ব্যুরো তৈরি করেছিল। তারা সুভাষের জন্য একটি বিলাসবহুল বাংলো, একজন বাবুর্চি, একজন মালি এবং একজন ড্রাইভারও প্রদত্ত করেছিল। অতএব জার্মানরা ভেবেছিল যে এমিলি একটি ভালো জীবনযাপনের জন্য ইচ্ছাকৃতভাবে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে মেলামেশা বাড়াচ্ছেন। কথাগুলো লিখেছেন ইতিহাসবিদ রোমান হেস এবং আমেরিকান ইতিহাসবিদ এবং সুভাষ ও শরতের জীবনীকার লিওনার্ড এ গর্ডন লিখেছেন যে উচ্চ জার্মান কর্মকর্তা এবং হিটলারের ঘনিষ্ঠ অ্যাডাম ভ্যান ট্রট, আলেকজান্ডার ওয়ার্থ এবং ফ্রেদা ক্রেমোটার এমিলিকে পছন্দ করতেন না। তবে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর এমিলি যে ধরনের জীবনযাপন করেছেন তাতে মনে হয় তিনি একজন অত্যন্ত গর্বিত নারী ছিলেন। তিনি সাধারণত তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে পছন্দ করতেন না, কিংবা সে কখনোই এ বিষয়ে বেশি কথাও বলেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েনায় জীবনযাপন করা অবশ্যই সংগ্রামপূর্ণ ছিল, কিন্তু এমিলি ছিলেন একটি সাহসী নারী। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দৃঢ়তার সাথে জীবনযাপন চালিয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েনা একটি জনশূন্য মর্মান্তিক শহরে পরিণত হয়েছিল। খাদ্য সামগ্রীর অভাব ছিল, কালোবাজারি বেড়ে চলছিল, জীবনকে প্রায় লটারির মতো মনে হতো। অর্থের অভাব ছিল, অবস্থা এতই খারাপ ছিল যে এর মধ্যেই শীতের মরশুমে এমিলি এবং সুভাষের মেয়ে অনিতার জন্য শীতের জুতো কেনার টাকাও এমিলির কাছে ছিল না। এমত অবস্থায় ছোট্ট শিশু মেয়েটিকে রেখে ঘর থেকে বের হতে পারেননি। যদিও এমিলির সঙ্গে সুভাষের বিয়েতে অনেকেই বিশ্বাস করেননি। তারা ভাবতো যে এমিলি নিছকই তার একজন সহচর, যেমনটি তখনকার দিনে জার্মানিতে প্রচলিত ছিল। বসুর পরিবারের একটি অংশ নিজেও এরকমই অনুভব করেছিল। ফরওয়ার্ড ব্লক, যেটি সুভাষচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত একটি দল, এখনো ওরা বিশ্বাস করে না যে সুভাষচন্দ্র বসু বিয়ে করেছিলেন বা ওনার একটি মেয়েও আছে।
কিন্তু সুভাষের বড় ভাই শরৎ এমিলিকে সুভাষের স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমিলি তার মেয়েকে নিয়ে ভারতে আসুক। তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থাও করতে যাচ্ছিলেন শরৎ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।